হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমরা ক্লাস নম্বর 3 করব। আমরা যে বাঁকুড়া কোর্টের যে আমরা প্র্যাকটিস সেট করছিলাম তার আজকে আমরা ক্লাস নম্বর 3 করব। ওকে, তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। চ্যানেলে টোটাল প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। তো তোমাদের কিন্তু 23 তারিখ থেকে কিন্তু এক্সাম রয়েছে। 23 তারিখেই তোমাদের এক্সাম রয়েছে, গ্রুপ ডি এবং লোয়ার ডিভিশন ক্লার্ক, আপার ডিভিশন ক্লার্ক। তো সবগুলোর জন্য কিন্তু 23 তারিখে রয়েছে। তো চলো আজকে ক্লাস শুরু করা যাক। আগের ক্লাসগুলি না করে থাকলে অবশ্যই করে নিও। আর চ্যানেলের ক্লাসের যে পিডিএফ, এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। দেখো আজকের প্রথম প্রশ্ন কী রয়েছে এখানে। দেখো বলেছে 28 ঘন্টায় সুজন নামের এক ব্যক্তি 500টি প্রদীপ তৈরি করতে পারে। আরও 14 ঘন্টা বেশি কাজ করলে কতগুলি বেশি প্রদীপ তৈরি হবে? তাহলে 28 ঘন্টায়, তাই তো এখানে লেখো 28 ঘন্টায় সুজন নামের এক ব্যক্তি কতগুলি প্রদীপ তৈরি করছে? 500টি। যদি আরও 14 ঘন্টা বাড়িয়ে দিই তাহলে কত হচ্ছে? 28 আর 14 যোগ করো, 8 4 12, 2 হাতে 1 রয়েছে, 2 আর 1 3 আর 1 4, 42 ঘন্টা হয়ে যাবে টোটাল। কতগুলি প্রদীপ তৈরি করবে 42 ঘন্টায়? তাহলে 500 লেখো, যার উপর জিজ্ঞাসা চিহ্নটাকে সেটাকে লিখতে হয়। টাইম বাড়ছে তাহলে প্রদীপের সংখ্যাও বাড়বে, বাড়লে বড়টা উপরে 42/28 ক্যালকুলেশন করো। 6 7 42, 4 7 28, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 2 দিয়ে কাটো, 25 দুগুণি 50। তো এখানে কত পাচ্ছি? এখানে পেলাম 250 আর এখানে 3, তো 3 পয়সা 75, 750 পাচ্ছি। তো 42 ঘন্টায় তৈরি করবে 750টি। বলেছে যে তোমার কতগুলি বেশি প্রদীপ তৈরি করবে। তাহলে আগে করতো 500টি, এখন করছে 750। তাহলে কতগুলি বেশি করছে বলো? 750 থেকে 500 বাদ দিয়ে দাও, বেশি তৈরি করছে 250টি, যেটা অপশান নাম্বার এতে আছে। তারপরটা দেখো কি বলেছে, 2 নম্বর বলেছে। দেখো বলেছে একটি হেডফোন 270 টাকায় বিক্রি করলে 10% ক্ষতি হয়। হেডফোনটির ক্রয় মূল্য কত? দেখো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে শুধু 100 টাকা উপরে দেবে, মানে 270 আছে, 100কে উপরে দেবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বার করতে গেলে, আর 10% ক্ষতি মানে নিচে আসবে 90। ওকে, সেম জিনিস, শুধু বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যেতে গেলে 100 টাকা উপরে দিতে হয়। ক্যালকুলেশন করো, 0 0 কাটো, 9 দিয়ে কাটো, 3 9 27, তাহলে 3 100, 300 হবে ক্রয় মূল্য, 300 টাকা, যেটা এতে আছে। পরবর্তী প্রশ্ন আছে আমাদের যে বর্গক্ষেত্রের বাহু 22 সেন্টিমিটার হলে বর্গক্ষেত্রের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত? দেখো একটা বর্গক্ষেত্র রয়েছে, বর্গক্ষেত্রের 4টে বাহু সমান, যার বাহু কত? বাহু আছে 22 সেমি, তাহলে এর পরিসীমা কত? এর পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা সূত্র হলো 4 ইন্টু একটি বাহু, তাহলে 4a, তাহলে 4 ইন্টু 22, এখানে পাচ্ছে 88 সেমি, এটা হলো বর্গক্ষেত্রের পরিসীমা। আর বৃত্তের পরিসীমার সূত্র কি? বৃত্তের পরিধি, বৃত্তের পরিধির সূত্র কি? বৃত্তের পরিধির সূত্র হলো 2πr। তাহলে এইখানে দেখো বৃত্তের পরিধির সূত্র তো জানি আমরা 2πr। তাহলে এখান থেকে একটা জিনিস বোঝো, বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা সমান পরিসীমা বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এই বর্গক্ষেত্রের পরিসীমা 88 সেমি, এটাই হলো এই বৃত্তটার পরিসীমা। তাহলে বৃত্তের পরিসীমা সূত্র 2πr সমান সমান বলতে পারি 88, 2 দিয়ে কাটো কত পাচ্ছি? 44 পাচ্ছি, পায়ের মান 22/7 ইন্টু আর সমান সমান 44, 22 দিয়ে কাটো, 22 দুগুণে 44, 8 সমান সমান কোনাকুনি গুণ করো, 7 দুগুণে 14। এটাই চেয়েছে, আর মানে হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা হবে 14 সেমি, যেটা আমাদের অপশান নাম্বার সি। যে ক্ষেত্রফল বার করলেও তুমি বার করে নিতে পারতো, ওকে, যেটা চাইবে সেটাতে কনভার্ট করে নেবে। পরবর্তী প্রশ্ন আসো, 4 নম্বর। দেখো কি বলেছে, বলেছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকা 6 বছর পর সুদ আসল কত হবে? তাহলে সরল সুদ মানে আই সমান পিটিআর বাই 100 ধরে করো। পি কত আছে? 500 টাকা আছে। টি কত? 6 বছর, সুদের আর 5% বাই 100, তাহলে সুদ কত বলো? সুদ কত পাচ্ছি? এখানে পাচ্ছি 5, 5 5 25, 6 পয়সা 6 পয়সা 150, তো সুদ পাচ্ছি 150। ওকে, তাহলে তোমার সুদ যদি 150 পাই তাহলে কত হচ্ছে? দেখো সুদ যদি 150 পাই, এটা হলো সুদ এত টাকা। বলেছে সুদ আসল কত হবে? তাহলে এর সঙ্গে শুধুমাত্র তুমি আসলটাকে যোগ করে দাও। আসল কত আমাদের? 500 টাকা, তাহলে এর সঙ্গে আসল 500 টাকা যোগ করে দাও। তাহলে আমাদের সুদ আসলে কত হচ্ছে বলো? 650 টাকা আসছে, যেটা অপশান নাম্বার বিতে আছে। এটা দেখো কি বলেছে আমাদের, বলেছে একটি নৌকা স্রোতের অনুকূলে নির্দিষ্ট দূরত্ব অতিক্রম করে 9 ঘন্টায় এবং প্রতিকূলে ফিরে আসে 27 ঘন্টায়। স্থির জলে নৌকার গতিবেগ 12 কিমি পার ঘন্টা হলে যাত্রাপথের দূরত্ব কত? মনে করো ডিস্ট্যান্স সমান তোমার এক্স কিমি ধরো যাত্রাপথের দূরত্ব। আমরা কি জানি যে স্থির জল বার করতে গেলে তোমার অনুকূল প্লাস প্রতিকূল
যোগ করে 2 দিয়ে ভাগ করলে আমরা কি পাই? স্থির জল পাই, স্থির জলে নৌকার গতিবেগ পাই, স্থির জলে নৌকার গতিবেগ পাই। এক্ষেত্রে আমরা সেটা করব। দেখো ডিস্টেন্স মনে করো এক্স কিমি, ডিস্টেন্সকে যদি তুমি টাইম দিয়ে ভাগ করো তাহলে কী পাবে? গতিবেগ পাবে। তাহলে এর অনুকূলে গতিবেগ কত? দেখো অনুকূলে তোমার 9 ঘন্টায় যাচ্ছে, তাহলে ডিস্টেন্সকে টাইম দিয়ে ভাগ করে দাও, এটা হলো অনুকূলে গতিবেগ। অনুকূলে গতিবেগ গেল, অনুকূলে গতিবেগ যোগ প্রতিকূলে গতিবেগ কত? তাহলে x/27 আসবে। একইভাবে এটাকে যদি 2 দিয়ে ভাগ করো সমান সমান কী পাবো আমরা? স্থির জলে নৌকার গতিবেগ পাবো, যেটা আছে 12 কিলোমিটার। তাহলে সমান সমান 12 বলতে পারি। তার মানে এই দুইটাকে আমি ওপাশে গুণ করে দেবো, 12 দুগুণে 24 হয়ে যাবে। আর একের যদি লসাগু করি, লসাগু আসবে 27, 3 নং 27, 3x প্লাস এক্স সমান সমান ওদিকে কোনাকুনি গুণ করো, 12 দুগুণে 24। ওকে, এটা আসবে। এইটুকু ক্যালকুলেশন করে এইখানে আসলো, আর এটা তো কোনাকুনি গুণ হয়ে গেছে। ক্যালকুলেশন করো, এখান থেকে কত পাচ্ছি? 3 আর 1 4x সমান সমান কোনাকুনি গুণ করো, 24 × 27, 4 দিয়ে কাটো, 4 চক 24, এক্সের মান কত? 6 7 42 2, 4 রয়েছে, 6 দুগুণে 12 আর 4 16। তো এত কিমি কিন্তু আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার বিতে। ওকে, এই আগের অঙ্কটা দেখবে তোমাদের নৌকা আস্তে সুবির দাস বইয়েও এই টাইপের অঙ্ক পেয়ে যাবে। সুবির দাস বইয়ের সলভ আমার চ্যানেলে করানো আছে, চ্যানেলটাকে একটুখানি প্লে লিস্টটাকে খোঁজো, দেখো পেয়ে যাবে। 6 নম্বর দেখো বলেছে এ নল বি নলের 9 গুণ ক্ষমতা সম্পূর্ণ একটি চৌবাচ্চা এ নল 30 মিনিটে জলপূর্ণ করতে পারে। একত্রে দুটি নল দ্বারা চৌবাচ্চাটি জলপূর্ণ করতে কত সময় লাগবে? তাহলে এ আছে, বি আছে, এ নল বি নলের 9 গুণ ক্ষমতা সম্পূর্ণ, তাই তো? ক্ষমতা রেশিওর সঙ্গে টাইম রেশিও উল্টে যায়। ওকে, এটা হবে টাইমের রেশিও। কেন উল্টে যায়? যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগবে, মানে এর ক্ষমতা 9 গুণ, তাহলে এর টাইম কম লাগবে। যার ক্ষমতা বেশি তার টাইম কম লাগে, এই কারণে ক্ষমতা রেশিওর সঙ্গে টাইম রেশিও উল্টে যায়। এবার দেখো বলেছে এ 30 মিনিটে জলপূর্ণ করে, আমরা পাচ্ছি এখানে 1, আর প্রশ্নে বলেছে 30, তাহলে 1-এর ভ্যালুই 30। তাহলে 9-এর ভ্যালু কত হবে? 9-এর ভ্যালু তাহলে 30 × 9 হবে, 270 আসছে। 270 মিনিট এটা কার লাগবে? বি এর লাগবে। এ বি করো যেইভাবে আমরা করি, এ করছে 30 মিনিটে, বি করছে 270, দুটোকে লসাগু করো, 270 আসবে। এটা টোটাল ক্যাপাসিটি, 270কে 30 দিয়ে ভাগ করলে 9, 270কে 270 দিয়ে ভাগ করলে 1, তাহলে 9 আর 1-এ 10 করছে, এটা পার মিনিটে করছে। তাহলে টোটাল 270 করতে টাইম লাগবে 270/10 সমান সমান 27 মিনিট, যেটা অপশান নাম্বার এতে আছে। 7 নম্বর দেখো কী বলেছে, 8 জন লোকের দৈনিক গড় আয় দেওয়া আছে 13.20, মানে 13 টাকা তোমার 20 পয়সা। আরও 14 জন লোকের দৈনিক গড় আয় আছে 12.10, তাহলে টোটাল কত হচ্ছে? 8 আর 14 টোটাল হচ্ছে 22। ওকে, টোটাল 22 জন লোকের দৈনিক গড় আয় কত? তাহলে দেখো 8 জন লোকের মোট বার করো। 8 জন লোকের মোট আয় কত? তাহলে গুণ করতে হবে 13.20 × 8, পয়েন্ট তুলে দিয়ে এখানে কত করতে পারি? 100 করতে পারি, 0 0 কেটে দিই, একটা 10 থাক। ওকে, এটাকে ক্যালকুলেশন করলে নিচে 5 চলে আসবে, আমাদের ক্যালকুলেশন করতে সমস্যা হবে। একটা 10 মানে 1 ঘর আগে আমি দশমিক বসিয়ে দেবো। তো 8 দুগুণে 16, 6 হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে। 3 8 24 আর 1 25, হাতে 2 রয়েছে, 8 1 8 2 10, এখানে দশমিক বসিয়ে দাও যেহেতু নিচে 10 আছে। আর কত আছে? আবার 14 জনের মোট আয় কত বলো? গড় আয় হলো 12.10, একে তাহলে 14 দিয়ে গুণ করবো যেহেতু 14 জন আছে। পয়েন্ট তুলে দিয়ে এখানে কত পাবো? 10 পাবো, 0 0 কেটে দেবো, সরি পয়েন্ট তুলে দিয়ে 100 পাবো, একটা 0 কেটে দেবো, যেহেতু 2 ঘর আগে দশমিক আছে। তো এখানে কত পাবো? 100 পাবো, একটা 0 কেটে যাবে, এটাকে গুণ করো। দেখো 14 একে 14 4, হাতে আমার কত রয়েছে? 1 রয়েছে, 14 দুগুণে 28 আর 1 29 9, হাতে আমার 2 রয়েছে, 14 একে 14 দিয়ে 16, এইখানে পয়েন্ট আসবে। এবার টোটাল দেখো কত পাচ্ছি? 22 জন পাচ্ছি। 22 জনের মোট আয় কত বলো? যোগ করে দাও। 6 4 10 0, হাতে 1 রয়েছে, 9 1 10 5 15 5, হাতে আমার 1 রয়েছে, 6 1 7, 1 1 2, এটা পাচ্ছি। ওকে, তাহলে গড় কত বলো? মোট আয়কে 22 দিয়ে ভাগ করলে আমি গড় আয় পাবো, কারণ মোট আয়কে সংখ্যা যতজন আছে তত দিয়ে ভাগ করতে হয়। তার মানে গড় হবে আমাদের 275/22, এটাই হবে অ্যান্সার। 11 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 11কে 25 দিয়ে গুণ করলে এটা আসবে, 11 দুগুণি 22, আর 25/2 মানে কত? 12 দুগুণি 24, 12.5, তাহলে 12.50 বলতে পারি, এত টাকা, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরবর্তী 8 নম্বর দেখো কি বলেছে, তোমরা ভিডিওটাকে স্টপ করে নিজেরা প্র্যাকটিস করো, তারপরে আবার আমার সঙ্গে মিলিয়ে নাও, এইভাবেও করতে পারো। তাছাড়া ক্লাসের পরে আমি তোমাদেরকে পিডিএফ প্রোভাইড করে দেবো, সেখান থেকেও তুমি প্র্যাকটিস করে নিতে পারো।
একজন ভদ্রলোক একটি আয়তাকার মাঠের কর্ণ বরাবর 20 মিটার হাঁটলেন। যদি মাঠটির দৈর্ঘ্য 16 মিটার হয় তাহলে প্রস্থ কত? দেখো একটা আয়তাকার মাঠ রয়েছে যার কর্ণ বরাবর 20 মিটার, মানে এটা হলো 20 মিটার, আর দৈর্ঘ্য আছে 16 মিটার। তাহলে এই মাঠটির কী চেয়েছে? প্রস্থ চেয়েছে। দেখো তার মানে আমাদের এইটা চেয়েছে, তাই তো? এইটা যদি চাই, দেখো এইটুকু একটা ত্রিভুজ হচ্ছে না, এইটুকু একটা ত্রিভুজ হচ্ছে যার এই কোণটা সমকোণ। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি কি অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। দেখো এখানে লম্ব কোণটা আমরা জানি না, মনে করো এক্স, তাহলে এখান থেকে করো অতি স্কোয়ার মানে 20 স্কোয়ার, ডাইরেক্ট করে দিই, চলো 400 করে দিই। লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস ভূমি মানে এখানে 16 আছে, 16 স্কোয়ার 256। এটা এপাশে আসলে বিয়োগ হয়ে যাবে, বা এটাকে এপাশে আনো মাইনাস এক্স স্কোয়ার হয়ে গেল, আর এখানে 256, এই 400 ওপাশে গেলে মাইনাস 400 হয়ে গেল। এটাকে জাস্ট বিয়োগ করো, এটা বড় তাহলে মাইনাস চিহ্ন আসবে। 4 কত হলে, এই 6 কত হলে 10, 4 হলে হাতে 1 রয়েছে, 5 আর 1 6, 6 4 10, 2 আর 1 3, কত হলে 4, 1 হলে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মান হলো এটা, মাইনাস মাইনাস কাটো, এক্সের মান হবে √144 মানে কত? 12। এটাই দেখো আমাদের চেয়েছে। ওকে, আমাদের চেয়ে যে মাঠটির প্রস্থ কত মিটার, এটা আমরা এক্স ধরেছিলাম, এক্সের মান 12, তাহলে এটা হবে 12 মিটার, যেটা অপশান নাম্বার এতে আছে। পরবর্তী 9 নম্বর দেখো কি বলেছে, দুটি সংখ্যার যোগফল আছে 315, গসাগু 35 হলে এরূপ কত জোড়া সংখ্যা সম্ভব? দেখো এইগুলি করার ক্ষেত্রে কি করবে, যেটা দেয়া থাকবে সেটাকে, যেটা গসাগু দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করবে, দেখবে ভাগফল পুরো মিলে যাবে। ওকে, 35 দিয়ে ভাগ করো, দেখো 5 নং 45-এর 5 4 রয়েছে, 3 নং 27, 4 31, তো এখানে পাবো 9। এবার এই যে 9টা পেলাম, যেহেতু বলেছে তোমার যোগফল বলেছে, তাহলে 9কে কীভাবে যোগ করা যায় বলো? 1 যোগ 8 করা যায়, 2 যোগ 7 করা যায়, 3 যোগ তোমার 6 করা যায়, 4 যোগ 5 করা যায়, 5 4 9। আবার তোমার এখানে 5 যোগ 4 যদি আমি করি, দেখো সেম জিনিস আবার রিপিট চলে আসবে। ওকে, তো এতটাই আমরা করবো। ওকে, সেম জিনিস রিপিট করবো না, কারণ দেখো আমি যদি আবার করি 5 যোগ 4, তাহলে আমাদের সেম জিনিস রিপিট হয়ে যাবে, তো এইটুকুই রাখবো। এবার দেখো, এবার যেগুলি পরস্পর মৌলিক সেগুলিকে নেব, আর যেগুলি পরস্পর মৌলিক নয় সেগুলিকে নেব না। পরস্পর মৌলিক মানে কি? যাদের গসাগু 1। দেখো এই দুটোর মধ্যে কি কমন আছে? শুধুমাত্র 1 কমন আছে, তাহলে এই দুটোর গসাগু করবে, দেখবে 1 আসবে, এটাকে নেব। 2 এর সাথে গসাগু 1, এটাকে নেব। 3 আর 6 এর গসাগু কিন্তু 1 নয়, কারণ কেন না, দেখো এই 6 এর মধ্যেও 3 আছে, তাই না? 3 দুগুণে 6, তো এখান থেকে যদি আমি 3 কিন্তু কমন নিতে পারছি, তাহলে কিন্তু এটা নেব না। 4 আর 5-এর মধ্যে সবথেকে কমন কি? 1। ওকে, তার মানে এই দুটো পরস্পর মৌলিক। তো কী কী আসছে বলো, কটা আসছে? 1টা, 2 7, 2টো, 4 5, 3টে পাচ্ছি, যেটা অপশান নাম্বার ডিতে আছে। ওকে, চলো 10 নম্বরে আসি। কি বলেছে দেখো, দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 4032, আর বলেছে তাদের গসাগু 12 হলে লসাগু কত? আমরা জানি যে তোমার গসাগু ইন্টু লসাগু এইচসিএফ ইন্টু এলসিএম সমান সমান সংখ্যা দুটির গুণফল। দেখো এখানে গসাগু দেওয়া আছে 12, লসাগু কত জানি না, মনে করো এক্স, সমান সমান সংখ্যা দুটির গুণফল হলো 4032, তাহলে এক্সের মান কত আসবে? 4032। ওকে, 4032 বাই তোমার 12 আসবে। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, চলো ডাইরেক্টই কাটি, যেহেতু আমাদের অ্যান্সার ফ্যাকশানে তো আসছে না, তাই না? ডাইরেক্টই কাটা যাবে এটা। তোমার 3 বারং 36, 36 আর 4 লাগবে 40 হতে, তাহলে 43, তাহলে আবার দেখো 3 বারং 36 যাবে, 36, 3 বারং এখানে 43 আছে, আর এখানে মাইনাস 36 আছে, তাহলে 6 কত হলে 13। আর তোমার এইখানে তোমার করেছিলাম 3 বারং, তাহলে 36, এখানে 43 পাচ্ছি, আর এখানে ডাইরেক্ট 12 দিকে আছে, 3 বারং 36, আর 6 কত হলে 13 বলো? 7 হলে, তাহলে এখানে 7 পাচ্ছি, তাহলে এখানে 72 আসবে, তো এখানে 6 বারং 72, তো এক্সের মান কত আসবে? 336 আসবে। ওকে, যেটা অপশান নাম্বার বিতে আছে। 10 নম্বরে আসি। 10 নম্বর বলেছে কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদ আসল 4 গুণ হবে? মনে করো আসল পি টাকা, তোমার কত বছর জানি না, টি লিখে রাখি, পিটি আর হলো 12% বাই 100 সমান সমান কী লিখতে হয়? সুদ লিখতে হয়। দেখো বলেছে সুদ আসল 4 গুণ হবে, তাহলে সুদ হবে 3p হবে। কেন? দেখো সুদ আসলে 4 গুণ মানে সুদ আসল মিলে হচ্ছে 4p, এখান থেকে একটা পি আসল, একটা পি আছে, এটাকে বাদ দিয়ে দাও, তাহলে সুদ পাবো 3p। এবার ক্যালকুলেশন করো, কে কেটে দাও, 3 দিয়ে কাটো, 3 4 12, 4 দিয়ে কাটো, 4 পয়সা 100,
তো টি এর মান কত, এখানে কিছু নেই মানে 1 আছে, কোনাকুনি গুণ করলে 25 বছর, যেটা অপশান নাম্বার এতে আছে। পরবর্তী 12 নম্বর দেখো কি বলেছে। বলেছে যে 3 জন পুরুষ বা 5 জন স্ত্রীলোক একটি কাজ 43 দিনে শেষ করতে পারে, অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ এবং 6 জন স্ত্রীলোক কত দিনে শেষ করবে। দেখো 3 জন পুরুষ একটি কাজ মনে করো 43 দিনে করছে, সমান সমান সেম কাজই 5 জন মহিলাও 43 দিনে করছে। দেখো এখান থেকে 43 বাদ দিয়ে দাও, এখান থেকে বলতে পারি 3 জন পুরুষ সমান 5 জন মহিলা। ওকে, এবার দেখো যে কোনো একটাতে কনভার্ট করো। আমি যদি টোটাল লাস্টের দিকে আসো, এবার বলেছে অনুরূপ একটি কাজ 5 জন পুরুষ 6 জন স্ত্রীলোক কত দিনে করবে, আমি সবগুলিকে স্ত্রীলোকে কনভার্ট করছি। তাহলে বলেছে আমাদের 5 জন পুরুষ প্লাস 6 জন স্ত্রীলোক কত দিনে করবে। তাহলে সবগুলিকে যদি আমি মহিলাতে কনভার্ট করি, তাহলে 3 জন পুরুষ মানে যদি 5 জন মহিলা হয়, তাহলে 1 জন পুরুষ মানে 5/3 জন মহিলা হবে। আমাদের এই 5 জন পুরুষটাকে আমি মহিলাতে কনভার্ট করবো, কেননা শেষে বলেছে 5 জন পুরুষ আর 6 জন মহিলা একসঙ্গে করবে। তাহলে এখানে 5m সমান কত আসবে বলো, এইটাকে তাহলে গুণ হবে না 5 দিয়ে, তো কত আসছে 5 × 5 = 25/3, ফ্র্যাকশানে আসছে, তো এইভাবেই থাক। তো এখানে আমি বলতে পারি 5m এর বদলে 25/3W প্লাস 6W, এখান থেকে 3 লসগু যাবে, তো 25 প্লাস 3 × 18, এখানে কত পাচ্ছি 8 × 5 = 13, 3 হাতে 1 রয়েছে, 2 আর 3 আর 4, 43/3W। এবার যেহেতু সবগুলিকে আমি মহিলাতে কনভার্ট করেছি, তাহলে আমি টোটাল কাজ এই পরেরটা ধরবো। যদি পুরুষে কনভার্ট করতাম তাহলে প্রথমটা ধরতাম। তাহলে টোটাল কাজকে টোটাল লোক সংখ্যা দিয়ে ভাগ করলে টাইম পেয়ে যাব। তাহলে টোটাল কাজ হলো 5W × 43 একে টোটাল লোক সংখ্যা দিয়ে ভাগ করো। টোটাল লোক সংখ্যা হলো 43/3, ভাগ উল্টে গুণ হয় মানে 3 উপরে যাবে আর নিচে 43 আসবে, এত ডাব্লু ছিল। এটা তো কেটেই যাচ্ছে, 43 কাটো, তো 3 × 5 = 15 থাকবে, 15 দিন লাগবে, যেটা অপশান নাম্বার এতে আছে। ওকে, 13 নম্বর দেখো কি বলে। এটাকে দেখো আমরা সেম আমরা a + b + a/100 করবো, এই সূত্রটা আমরা অনেক আগেও শিখেছি। ওকে, এটাকে কি করতে হয় দেখো, পরপর দেখো প্রথমবার বলেছে 20% বৃদ্ধি, পরের বার 10% হ্রাস পেয়েছে, তাহলে ক্ষেত্রফল কত শতাংশ বৃদ্ধি বা হ্রাস পাবে। তাহলে প্রথমে 20% বৃদ্ধি, তাহলে লিখে ফেলো 20%, পরের বার 10% হ্রাস পেয়েছে, তাহলে -10%, এই দুটো চিহ্ন গুণ করবে, প্লাসে মাইনাসে -a/100 মানে 20 × 10/100। ওকে, এখানে এইটাই মনে রাখবে, শুধু প্লাস হবে না মাইনাস হবে, এটা তোমার হিসাব মতো করে নেবে। এখানে দেখো প্লাস ছিল, এখানে মাইনাস ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, দুটোই প্লাস থাকতো তাহলে প্লাসে প্লাসে এখানে প্লাস হতো, মানে এটাতেই চলে আসছে। ওকে, এই একটাই মনে রাখবে, এর অনেকগুলি সূত্র মনে রাখার কোনো দরকার নেই, একটাই মনে রাখবে, শুধু এই দুটো চিহ্ন গুণ করে মিডিলে আসে এইটা মনে রাখবে, হয়ে গেল। ক্যালকুলেশন করো, এখানে কত আসছে 10 আসছে, 0 0 0 0 কেটে দাও, -2 পাচ্ছি, তো 8%, যেহেতু অ্যান্সার প্লাসে এসছে তো 8% বৃদ্ধি হবে, যদি অ্যান্সার মাইনাসে আসতো তাহলে কিন্তু হ্রাস হতো, যেটা আমাদের সিতে আছে। পরের কোশ্চেন দেখো বলেছে, এখন এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ, 15 বছর, বলেছে 15 বছর তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে এটা 15 বছর পর লিখে রাখো, 15 বছর পর তার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে, পুত্রের এখনকার বয়স কত বছর। তাহলে এখনকার বয়স, তাহলে মনে করো পিতা রয়েছে, এখনকার বলেছে এখন এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সে 3 গুণ, তাহলে পিতা সমান 3s বলতে পারি, যেহেতু সন মানে পুত্রের বয়সে 3 গুণ করলে পিতার বয়স, এটা বর্তমান, এটা কিন্তু বর্তমান। ওকে, বর্তমানে পিতার বয়স মনে করো f, আর বর্তমানে পুত্রের বয়স s, তাহলে বর্তমানে আমি বলতে পারি f সমান 3s, যেহেতু পুত্রের বয়সে 3 গুণ, তাহলে এটা বর্তমানে হলো, এখানে তুমি XY ধরেও করতে পারো। ওকে, যেটা তোমার সুবিধা মনে হয়। বর্তমানে পিতার বয়স কত, বর্তমানে যদি আমি বলি পিতার বয়স হলো, তাহলে পিতার বয়স হচ্ছে আমাদের f আসছে। ওকে, বর্তমানে পিতার বয়স f আর পুত্রের বয়স হলো তোমার s। এবার দেখো, এবার বলেছে যে 15 বছর পর, তাহলে 15 বছর পর পিতার বয়স কত হবে, এখন তো f আছে, f এর সঙ্গে আবার 15 যোগ হবে, এটা 15 বছর পর, এটা 15 বছর পর পিতার বয়স। 15 বছর পর পুত্রের বয়স কত হবে বলো, এখন তো পুত্রের বয়স s আছে, পুত্রের বয়স s, তাহলে 15 বছর পর হবে, এর সঙ্গে আবার 15 বাড়বে। বলেছে 15 বছর পর তার বয়স
পুত্রের বয়সের দ্বিগুণ হবে, তার আমি বলতে পারি পুত্রের বয়সকে 2 দিয়ে গুণ করে এখানে সমান সমান দিতে পারি। দেখো পুত্রের বয়সের দ্বিগুণ সমান সমান পিতার বয়স। ওকে, এবার এখানে জাস্ট ক্যালকুলেশন করো। এখানে এফ প্লাস 15 পাচ্ছি, দেখো এখানে এফ প্লাস 15 পাচ্ছি সমান সমান এখানে গুণ করো 2s প্লাস 15 দুগুণে 30 পাচ্ছি। এবার এখানে ক্যালকুলেশন করো এফ এর মান, দেখো এখান থেকে তুমি বসাতে পারবে যে এফ সমান সমান 3s আমরা এখানে পেয়েছি, তাহলে এফ এর মান এখানে 3s বসিয়ে দাও প্লাস 15 সমান সমান এখানে ছিল আমাদের 2s প্লাস 30 আছে। দেখো 2s যদি এ পাশে পাঠাই তাহলে বিয়োগ হয়ে যাবে, তাহলে শুধু s থাকবে সমান সমান 30 15 পাশে পাঠালে -15, তাহলে সমান সমান আসবে 15, s এর মান হলো 15। এটাই আমাদের বলেছে যে পুত্রের এখনকার বয়স কত, যেটা আমাদের s সেটা হলো 15 বছর। ওকে, এইভাবে তুমি ডাইরেক্ট করে নেবে। তুমি যদি এটাকে মিলিয়ে দেখো তাহলে পুত্রের বয়স যদি 15 হয় তাহলে পিতার বয়স কত হবে, পিতার বয়স আসবে আমাদের, পিতার বয়স আসবে হলো তোমার এফ সমান সমান 3s, তাহলে এফ সমান সমান আসবে 15, তাহলে এফ সমান সমান আসবে 3 × 45। দেখো 3 গুণ হলো 15, 3 গুণ 45। আবার যদি 15 বছর পর দেখো 45 সঙ্গে 15 যোগ করো, 45 সঙ্গে 15 যোগ করলে 60 হচ্ছে, আর 15 সঙ্গে 15 যোগ করো দেখো 30 আসবে, সেক্ষেত্রে আবার 2 গুণ চলে আসবে। ওকে, এইভাবে তুমি মিলিয়েও দেখে নিতে পারো। তো অপশান নাম্বার এ আসবে। পরবর্তী 15 নম্বর দেখো কি বলেছে। এখানে আমাদের বলেছে যে এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য বি বর্গক্ষেত্রের কর্ণের সমান, এ ও বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত। দেখো এ আছে, এই একটা বর্গক্ষেত্র আছে, আর একটা বর্গক্ষেত্র আছে বি আছে। বলেছে এ বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, মনে করো এ বর্গক্ষেত্রের যেটা বাহু রয়েছে বাহু মনে করো এ। ওকে, এটা হলো বি বর্গক্ষেত্রের কর্ণের সমান, তাহলে বি বর্গক্ষেত্রের কর্ণ হলো এ। ওকে, এবার দুটোর ক্ষেত্রফলের সূত্র কি, যদি বাহু দেওয়া থাকে বাহুর থেকে ক্ষেত্রফল বার করতে গেলে বাহু স্কোয়ার করে দিতে হয়, তাহলে এ স্কোয়ার, এটা হলো ক্ষেত্রফল, এটা হলো এ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত আসবে, দেখো এইখান থেকে আমাদের আর বাহু না বার করলেও চলবে, এটা কর্ণ পেয়েছি আমরা জানি হাফ ইন্টু কর্ণ স্কোয়ার মানেই হলো ক্ষেত্রফল, তাহলে হাফ ইন্টু এ স্কোয়ার, এটাই ক্ষেত্রফল। এবার দুটোর রেশিও চেয়েছে, এ ইস টু বি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের রেশিও কত, প্রথমটা আছে এ স্কোয়ার, পরেরটা আছে হলো হাফ এ স্কোয়ার। তো এ স্কোয়ার তো কেটেই যাবে, দেখো এই হাফটাকে সরাতে গেলে উভয়কেই 2 দিয়ে গুণ করতে হবে, একে 2 দিয়ে গুণ করো, একেও তুমি 2 দিয়ে গুণ করো, এখানে চলো 2 দিয়ে গুণ করি, 2 2 এখানে কেটে যাবে, 2:1 থাকবে, দেখবে দুটোকে 2 দিয়ে গুণ করবে, তাহলে এখানে 2 1 2 আসবে, আর এখানে 2 2 কেটে যাবে, 2:1 আসবে, যেটা অপশান নাম্বার সিতে আছে। দেখো 16 নম্বর কী বলেছে, এক ব্যক্তি একটি ল্যাপটপ তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রি করে, বন্ধু ল্যাপটপটি 20% লাভে 54,000 টাকায় বিক্রয় করে, তবে প্রথমে ল্যাপটপটির ক্রয় মূল্য কত ছিল। মনে করো প্রথমে ক্রয় মূল্য x টাকা ছিল, 10% ক্ষতি মানে 90/100, যেমন বলছে তেমন করতে করতে চলো, 20% লাভ মানে 120/100 সমান সমান দাম কত আসছে 54,000। এটাকে জাস্ট ক্যালকুলেশন করো, এটাকে ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, দেখো এখান থেকে 0 0 কেটে দিই, ডাইরেক্ট একটা 100 তুলে নিই, 9 দিয়ে কাটি, চলো 6 নং 54, 1 2 3, 12 দিয়ে কাটো, 5 12 60, তো 500 পাচ্ছি। এক্সের মান কোনাকুনি গুণ করো, 500 ইন্টু কোনাকুনি গুণ করলে দুটো শূন্য আরও বাড়বে যেহেতু নিচে 100 আছে, তো 50,000 টাকা কিন্তু ছিল, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের প্রশ্ন 17 নম্বর দেখো কী বলেছে, যে বাসের গতিবেগ ঘন্টায় 25 কিলোমিটার, সেই বাস 600 কিলোমিটার যেতে কত সময় নেবে। আমরা সিম্পলি করব ডিস্ট্যান্স বাই স্পিড সমান সমান কি টাইম। ডিস্ট্যান্স কত 600 কিলোমিটার, স্পিড কত 25 কিলো, স্পিড হলো ঘন্টায় 25, তাহলে 25 কিমি পার ঘন্টা। ক্যালকুলেশান করো, তোমার 25 দুগুণি 50, আর 10 লাগবে 4 পয়সা 100, তো এখানে 24 ঘন্টা লাগছে, যেটা অপশান নাম্বার ডিতে আছে। 18 নম্বর দেখো বলেছে, স্রোতের গতিবেগ 7 কিলোমিটার পার ঘন্টা এবং অনুকূলে গতিবেগ 35 কিলোমিটার পার ঘন্টা, প্রতিকূলে গতিবেগ কত। সিম্পলি 35 থেকে দুটো 7 মানে 7 7 14 বাদ দিয়ে দাও, এটাই হবে অ্যান্সার। এখানে আসবে 1, এখানে আসবে 2, 21 কিমি পার ঘন্টা। এটাকে চলো একটুখানি ডিটেলসে বুঝিয়ে দিই। ওকে, আমরা যে ছক শিখেছিলাম সেখানে প্রতিকূল না শিখে থাকলে সুবিদ্যা স্যারের সলভ করানো আছে বইয়ের, একটুখানি দেখে নাও, দেখবে খুব সহজে যে তোমার টোটাল চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। ওকে, তারপরে বলবে হ্যাঁ স্যার ক্লাসটি কেমন লেগেছে। ওকে, প্রতিকূল, তারপরে স্রোত,
তারপরে দেবে স্থির জল। ওকে, তারপরে স্থির জল ছিল, তারপরে আবার স্রোত ছিল, তারপরে ছিল অনুকূল। এবার অনুকূলে গতিবেগ বলে দিয়েছে 35 কিমি/ঘন্টা, স্রোতের গতিবেগ বলেছে 7, তাহলে এখানেও 7 আসবে, এখানেও 7 আসবে। এবার আমরা জানি এদিকে আসতে গেলে কী করতে হয়, বিয়োগ করতে হয়। তাহলে 35-এর থেকে 7 বাদ দেবে, কত আসবে, এখানে 28 আসবে, এর থেকে 7 বাদ দিলে এখানে 21 আসবে। ওকে, তো অপশান নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। 19 নম্বরে আসো, বলেছে একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য 12 মিটার এবং কর্ণ 13 মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত। দেখো একটি আয়তাকার বাগান রয়েছে যার এক পাশের দৈর্ঘ্য হলো 12 মিটার এবং কর্ণ কত আছে, 13 মিটার আছে, তাহলে এর ক্ষেত্রফল কত। দেখো ক্ষেত্রফল বার করতে গেলে আমাদের এখনও এর প্রস্থ লাগবে, এইটা লাগবে। এটা দেখো একটা সমকোণী ত্রিভুজ, মানে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই হবে। আমরা জানি অতি স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান সমান অতি স্কোয়ার, এটাই বলতে পারি। এটা কি জানি না, মানে এটাকে এক্স ধরো, তাহলে এই দুটোর স্কোয়ার করলে কত হচ্ছে, এক্স স্কোয়ার প্লাস 12 স্কোয়ার 144 সমান সমান অতি স্কোয়ার কত, 13 স্কোয়ার 169। তো এক্স স্কোয়ার সমান সমান 169 মাইনাস 144, এখানে 5 আসবে, 14 দিয়ে 16, এক্স স্কোয়ারের মান যদি 25 হয়, এক্সের মান হবে √25, মানে কত 5। তাহলে যেটা প্রস্থ কত বললাম 5, তাহলে ক্ষেত্রফল কত বলো, ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাহলে 12 ইন্টু 5, 5 বরং 60 বর্গমিটার হবে অ্যান্সার। যেটা আমাদের অপশান নাম্বার এতে আছে। পরবর্তী 20 নম্বর, আজকে লাস্ট কোশ্চেন কী আছে দেখো। এটা আমাদের একটা অংশীদারি কারবারের অঙ্ক আছে, তাই তো। এখানে বলেছে সাহেব, সুজন ও গৌরাঙ্গ যথাক্রমে 5,000, 5,500 আর 6,000 টাকা মূলধন দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। যদি বছরের শেষে 33,000 টাকা লাভ হয় তবে গৌরাঙ্গ কত টাকা পাবে। দেখো তোমার সাহেব আছে, ওকে, সাহেব এসে লিখছি, সুজন এসিও লিখে দিই, গৌরাঙ্গকে জি লিখি। এদের যে ইনভেস্টমেন্ট তার রেশিও কত, ইনভেস্টমেন্টের রেশিও যদি বলি, দেখো প্রত্যেকটার থেকে আমি 2 করে শূন্য বাদ দিয়ে দিই প্রথমে। কত আসবে এখানে, 50 আসবে, ইস্টু আসবে 55 আসবে, ইস্টু আসবে 60 আসবে। একে আবার ছোটো করো, ওকে, একে যদি আবার ছোটো করো, দেখো তুমি এখানে লিখলেও তুমি তো সেই 0 কাটতে, আমি প্রশ্ন থেকে কেটে দিলাম। 5 10 50, 5 11 55, 5 12 60, 8 ছোটো করা যাচ্ছে না। এটা ইনভেস্টমেন্টের রেশিও। ইনভেস্টমেন্ট ইন্টু টাইম গুণ করলে আমরা কী পাই, প্রফিট, মানে প্রফিট সমান সমান ইনভেস্টমেন্ট ইন্টু টাইম। এই একটাই সূত্র আমাদের অংশীদারি কারবারের ক্ষেত্রে লাগে। তো এটাকে গুণ করো, টাইম কত আছে, 1 বছর আছে, কিছু নেই, মানে তোমার এখানে দেখো বছর শেষেই বলে দিয়েছে, ওকে, বছরের শেষে মানে প্রত্যেকের জন্যই 1 বছর করেছিল। এখানে ইনভেস্টমেন্ট যাই থাকুক তাকে যদি 1 দিয়ে গুণ করো তাহলে প্রফিট সেটাই আসবে। ওকে, তাহলে 10 একে 10, 11 একে 11, 12 একে 12, তার মানে ইনভেস্টমেন্ট টাইম যদি 1 বছর থাকে তাহলে ইনভেস্টমেন্ট আর প্রফিট সেম সেম হয়। ওকে, আমাকে এখানে 1 গুণ না করলেও চলতো, কারণ 1 দিয়ে গুণ করলে সেই জিনিসই আসবে। তো এটাই তাদের প্রফিটের রেশিও, যেটা পেলাম এটাই তাদের লাভের রেশিও। এবার আনুপাতিক ভাগারেও করতে পারো, টোটাল লাভ হয়েছে 33,000 টাকা, এর মধ্যে গৌরাঙ্গ কত পাবে, গৌরাঙ্গ কত, উপরে যাবে 12, আর আনুপাতিক যোগফল কত 2 আর 1 3 পাচ্ছি, এখানে 1 2 3 33 পাচ্ছি। এটা হবে গৌরাঙ্গর লাভ। কত টাকা আসছে বলো, 33 দিয়ে কাটো, এখানে পাচ্ছি 1000, তো 12,000 হবে অ্যান্সার, যেটা অপশান নাম্বার সিতে আছে। আশা করি বুঝতে পেরেছো। ওকে, আনুপাতিক ভাগার দিয়ে করতে পারো, তাছাড়া তুমি টোটাল যোগ করে 33-এর মান করতে পারো, এইভাবেও করতে পারো। এছাড়া আমি বলবো এই যেটা চেয়েছে তার আনুপাতিক ভাগার করে দাও, সিম্পলি তোমার ডাইরেক্ট অ্যান্সার চলে আসলো। ওকে, তো চলো, ক্লাসটি ভালো লাগলে ক্লাসটিকে লাইক করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা অন করে রাখো। সাবস্ক্রাইব করলে পরবর্তী ক্লাসের নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে। ওকে, তোমাকে আর এদিক ওদিক খোঁজাখুঁজি করতে হবে না। তো আমরা কিন্তু লাস্ট 10 দিনের কিন্তু প্রিপারেশান অবশ্যই করে যেও। ওকে, তো আমি তোমাদেরকে টোটাল ম্যাথটা করিয়ে দেবো যতটা সম্ভব। তো চলো, আর ক্লাসের পিডিএফ টেলিগ্রাম চ্যানেল ফলো করো, সেখানে ক্লাসের পিডিএফ পেয়ে যাবে। তো চলো, আজকে ক্লাসটি আমরা এখানেই শেষ করছি। আবার নেক্সট ক্লাস নম্বর তোমার 4 তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই তো। আজকে আমরা ক্লাস নম্বর 3 করছি, ক্লাস নম্বর 4 তোমাদের সঙ্গে দেখা হবে।